উজানের ঢলে তিস্তা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তা লালমনিরহাট অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে ২০ গ্রামের ১০,০০০ পরিবার দুর্ভোগে পড়েছে। এদিকে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে ডুবেছে নদী তীরবর্তী নিচু এলাকা, তৈরি হয়েছে নদী ভাঙন। এ নিয়ে আরও জানাতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন ও রাজশাহীর পঞ্চবটি এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। প্রথমে চলে যেতে চাই মোকাররমের কাছে। মোকাররম, এই যে ২০ গ্রামের প্রায় ১০,০০০ পরিবার দুর্ভোগে পড়েছে, তাদের আসলে এখনকার পরিস্থিতি কি? তারা কি ধরনের মোকাবেলা করছে? পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাই এবং সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। রাত্রি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট। এই ডালিয়া পয়েন্টের বাম তীর হচ্ছে নীলফামারীর ডিমলা এবং ডালিয়া এবং ডান তীর হচ্ছে লালমনিরহাটে। আমরা কিছুক্ষণ আগেই সেখান থেকে ফিরেছি। সেই গ্রামগুলোতে আসলে কোথাও হাঁটু পানি, কোথাও আসলে কোমর পানি হয়েছে, পথঘাট ডুবে গেছে। আমনের যে চারা লক লক করে বড় হচ্ছিল সেই চারাগুলো কিন্তু পানির ভিতরে ডুবে গেছে, সবজির ক্ষেত ডুবেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও তারা কিন্তু দারুণ কষ্টে দিনানিপাত করছেন। সব থেকে বড় সমস্যা হচ্ছে তাদের স্যানিটেশনের সমস্যা। সেই সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে পারছেন না এবং একই সঙ্গে শিশু সন্তানদেরকে নিয়ে তারা আসলে বিপদে পড়ছেন। এবং যেহেতু তিস্তার দুই তীরের প্রায় ৯০,০০০ হেক্টর কৃষি জমি রয়েছে, সেই কৃষি জমিগুলোতে প্রচুর পরিমাণে মৌসুমি ফসল ছিল, সেই ফসলগুলো ডুবে গিয়ে ব্যাপক একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আসলে করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হু হু করে ভারতের উজান থেকে পানি নামছে এবং এই ভারতের গজলডোবার যে বাঁধ, সেই বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং সেই পানিগুলো আসলে হু হু করে তিস্তা নদী দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের ৫ জেলাকে প্লাবিত করার একটা সংখ্যা দেখা দিয়েছে। তিস্তা নদীর এই পয়েন্ট থেকে নদীটি এখান থেকে ঢুকেছে লালমনিরহাটে, এরপরে গিয়েছে রংপুরে, তারপরে কুড়িগ্রাম হয়ে গাইবান্ধায় গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। পুরো নদী কিন্তু এখন পানিতে থই থই করছে এবং পানি নিষ্কাশনের যে পদ্ধতি, সেই পদ্ধতির জন্য তিস্তার যে সেচ প্রকল্পটি আছে, সেই তিস্তা ব্যারেজ এলাকা, সেখানে ৪৮টি জলকপাট রয়েছে। ৪৮টি জলকপাটের মধ্যে ৮টি হচ্ছে সেচ প্রকল্পের এবং বাকি ৪০টি হচ্ছে নদীর পানি নিষ্কাশনের। সেই ৪৪টি জলকপাট কিন্তু খুলে দেওয়া হয়েছে, খুলে দিয়ে পানি নিষ্কাশনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবং উজানের পানি যত ভাটির দিকে যাচ্ছে তত প্লাবনের সংখ্যা কিন্তু বাড়ছে। সব থেকে বেশি প্লাবনের আশঙ্কা করা হচ্ছে রংপুরের গঙ্গাচড়ায়, যেখানে মূলত গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নই তিস্তা নদী স্পর্শ করেছে এবং সেই স্পর্শ করা জায়গাগুলো পানিতে টইটুম্বুর হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই তিস্তা নদীর বেশ কিছু চরাঞ্চল এলাকা ডুবে গেছে সেগুলোতে আসলে জেলা প্রশাসন পরিদর্শন করেছেন খানিকক্ষণ আগে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে সকালের দিকে, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে যে এই ত্রাণের তারা যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুভব করছে না। তারা মূলত চান যে তিস্তা নদীর একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে তিস্তার যে করাল গ্রাস, সেই করাল গ্রাস থেকে তারা মুক্তি পেতে চান এবং তিস্তা নদীর যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, যেটি ১.৫ দশক ধরে ঝুলে আছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন চান, যেন তারা প্রত্যেক বছর এরকম দুর্ভোগের মধ্যে না পড়েন। রাত্রি এই ছিল এই মুহূর্তে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর শুনছিলাম মোকাররমের কাছ থেকে। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই রাজশাহীর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং নদী ভাঙন বা ক্ষয়ক্ষতি রয়েছে কিনা কোনো? রাত্রি গেল এক সপ্তাহ থেকে কিন্তু রাজশাহী পদ্মা নদীতে পানি বাড়ছে এবং রাজশাহী শহর অংশে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার এলাকাতে আমরা দেখেছি যে নদী তীরবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই পানি বৃদ্ধির কারণে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে এবং এর ফলে বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে রাজশাহী শহরের পশ্চিমাঞ্চল থেকে যদি আমি বলি, সোনাইকান্দি থেকে শুরু করে বুলনপুর এবং মুক্তমঞ্চ থেকে শুরু করে পঞ্চবটি হয়ে একেবারেই তালাইমারি, ডাশমারি পর্যন্ত এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গাগুলো একেবারে বাঁধের নিচে বসতি গড়েছিল মানুষজন, সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করে কিন্তু বেশ এখানে যারা বসবাস করতেন তারা কিন্তু এখন উঠে গিয়ে ঠিক নদীর যে বাঁধ, সেই বাঁধের ওপরে উঠেছেন, উঁচু বাঁধের ওপরে, এবং সেখানে তারা বসবাস করছেন। এর পাশাপাশি রাজশাহীর চারঘাট উপজেলা এবং বাঘা উপজেলার কয়েকটি জায়গায় কিন্তু আসলে কিছুটা ভাঙন দেখা দিয়েছে, তবে সেখানে কোনো ঘর বাড়ি বা কোনো ক্ষয়ক্ষতি আসলে সেভাবে হয়নি, কিন্তু নদীর পাড় ভাঙছে।
অন্যদিকে পবা এলাকায় নদীর উল্টো দিকে অর্থাৎ শহর থেকে ঠিক দক্ষিণ দিকে নদীর ওই পারে যে চরগুলো রয়েছে সেটি মিডিলের চর খানপুর খিদিরপুর সেগুলোর ভাঙন দেখা দিয়েছে এবং মাঝারদিয়ার চর এবং গোদাগাড়ী উপজেলাতে যেই আষাঢ়িয়া দহ চর রয়েছে সেখানে আমরা ভাঙন আসলে লক্ষ্য করেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে শহর অংশে আসলে কোথাও ভাঙনের কোনো খবর নেই, তবে এখন পর্যন্ত যেহেতু পানি বেড়েছে এবং গেল 2 থেকে 3 বছরের থেকে এবারে কিন্তু নদীর পানি বৃদ্ধির হার সবচেয়ে বেশি। রাজশাহী অংশে কিন্তু 18.05 মিটার যে পানির যে বিপদসীমা সেটির থেকে কিন্তু এখন 17.49 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আসলে পানি প্রবাহ হচ্ছে। অর্থাৎ একটি সংখ্যা করা হচ্ছিল যে পানি প্রবাহ বৃদ্ধি পাবে, তাতে করে আসলে নানা ধরনের ঝুঁকি আছে, কিন্তু গেল 24 ঘন্টা অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা থেকে শুরু করে দুপুর 12টা থেকে শুরু করে আজকে দুপুর 12টা পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে পানি বেড়েছে। পানির প্রবাহ ঠিক একই মাপে আছে, অর্থাৎ এই পানি প্রবাহ বৃদ্ধি না হওয়ার কারণে কিন্তু এখানে কোনো ধরনের ভাঙন প্রবণতা বা শহর অংশে কোনো ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। তবে যেই সমস্ত নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে সেখান থেকে লোকজন উঠে আসছে। এখানে পোকামাকড়ের যেমন একটি সংখ্যা রয়েছে এবং আপনি জানেন যে রাসেলস ভাইপার সেটি আসলে এখানে একটি বড় আতঙ্কের নাম হয়েছে এই পানি বৃদ্ধির পরে, যার কারণে নদী তীরবর্তী যে সমস্ত মানুষেরা থাকেন তারা খানিকটা শঙ্কায় আছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।